ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু অল। আজকের ক্লাসে আমরা কথা বলবো অনেক গুরুত্বপূর্ণ কিছু ফ্রেজ নিয়ে। ফ্রেজ শব্দগুচ্ছ। আমরা বিভিন্ন ধরনের ফ্রেজ আমরা স্পিকিংয়ে অথবা রাইটিংয়ে ব্যবহার করতে পারি। এতে করে কি হয়, বাক্যের সৌন্দর্য বাড়ে, আপনার স্পিকিংয়ের সৌন্দর্য বাড়বে। সো কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজ যেটা বাংলা অর্থ সহ আপনারা শিখবেন, পাশাপাশি কিছু বাক্য দিয়েও আমি কিন্তু ক্লিয়ার করে দেবো, বাংলা বাক্য এবং ইংরেজি বাক্য। সো আশা করছি ক্লাসটি আপনাদের কাছে অনেক এনজয়েবল মনে হবে ইনশাআল্লাহ। তাই পুরো ক্লাস জুড়ে আমার সঙ্গেই থাকুন। সো নাও লেটস গেট স্টার্ট। আমাদের আজকের প্রথম ফ্রেজ হচ্ছে বেড অফ রোজেস। এই বেড অফ রোজেস আপনারা মানে হয়তো অনেকে জানেন এটা, যে পুষ্পসজ্জা বা ফুলের বিছানা। আমাদের জীবনটা কি সহজ? অবশ্যই না, জীবনটা অনেক কষ্টের, জীবনে অনেক সংগ্রাম করতে হয়। তাই আমরা বলি যে জীবনটা পুষ্পসজ্জা নয়, জীবনটা ফুলের বিছানা নয়। তাহলে আপনি যদি এই বাক্যটি ব্যবহার করেন, এই বাক্যটিতে এই বেড অফ রোজেস এই ফ্রেজটি আপনি ইউজ করতে পারবেন। তাহলে বলবেন যে জীবনটা পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। জীবনটা পুষ্পসজ্জা নয়, লাইফ ইজ নট আ বেড অফ রোজেস। বাড়িতে বসে যারা আপনারা নিজে নিজে ইংরেজি শিখতে চান খুব সহজে, তারা আমাদের স্পোকেন ইংলিশ বইয়ের একটি কপি সংগ্রহ করবেন। এই বইটা আমাদের কোর্সের বই, এটা আমাদের কাছে ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না। আপনি সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বইটা নিয়ে নিতে পারেন। এর জন্য আপনাকে 700 টাকা 700 টাকা বিকাশে পে করতে হবে, এর মধ্যে সকল খরচ। আমরা বইটা সুন্দরবন কুরিয়ারে আপনার নিকটস্থ শাখায় পাঠিয়ে দেবো। আর প্রবাসী বন্ধুরা যারা আছেন তারা এই বইয়ের PDF কপি সংগ্রহ করবেন, যেটা মোবাইলে সম্পূর্ণ পড়তে পারবেন। তাই বইটি সংগ্রহ করুন। আর বইয়ের লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, এই চ্যানেলে ভিডিও ক্লাসগুলো দেখুন। এই বইয়ের ক্লাস ভিডিওতে পেয়ে যাচ্ছেন। তাহলে ইউটিউবে ভিডিও ক্লাস দেখবেন আর বইটি ফলো করবেন, বাড়িতে বসে আপনার কোর্স কমপ্লিট হয়ে যাবে। সো লার্ন স্মার্ট ইংলিশ অ্যান্ড বিল্ড আপ স্মার্ট ক্যারিয়ার। ইংরেজি শিখুন, ভালো ক্যারিয়ার করুন। আ বেড অফ থর্নস। আ বেড অফ থর্নস মানে হচ্ছে কণ্টক সজ্জা। কণ্টক মানে কাটা, অর্থাৎ যেটাকে প্রবলেম হিসেবে মনে করা হয়, সমস্যা হিসেবে মনে করা হয়। তো আমরা অনেকেই থাকি গ্রামে যারা থাকি, বিশেষ করে গ্রামে কিন্তু কর্মসংস্থানের সুযোগ অনেক সময় কম থাকে। বাট শহরে কিন্তু অনেক কর্মসংস্থানের সুযোগ থাকে, তার কারণ শহরে বিভিন্ন ধরনের কলকারখানা, অফিস, বিভিন্ন প্রতিষ্ঠান আছে, বা আরও অনেক কাজের কিছু উৎস থাকে। সো সেক্ষেত্রে হয়তো কর্মসংস্থান সুবিধা হয়। তো এই ক্ষেত্রে আমরা অনেকেই কিন্তু গ্রাম্য জীবনটাকে কণ্টকসজ্জা হিসেবে মনে করি। মানে বাক্য তৈরি করবেন কীভাবে, আমি সেটা শেখাচ্ছি। তাহলে আপনি যদি বলেন গ্রামের জীবনটা এখন অনেকের জন্য কিন্তু কণ্টকসজ্জা হিসেবে পরিণত হয়েছে, তাহলে আপনি বলবেন যে লাইফ ইন দ্য প্লেস হ্যাজ বিকাম আ বেড অফ থর্নস ফর মেনি পিপল। Life in the place has become a bed of thorns for many people. A black sheep. A black sheep মানে আপনি কিন্তু হুবহু মানে করবেন না, এই মানে একটি ব্ল্যাক মানে কালো, শিপ মানে ভেড়া, একটি কালো ভেড়া। ব্যাপারটা এরকম না। আপনারা নিশ্চয়ই জানেন যে ফ্রেজ ইডিয়মস এগুলোর মানেটা অনেক সময় একটু ব্যতিক্রম হয়, বা ওয়ার্ড টু ওয়ার্ড হয় না। ওয়ার্ড টু ওয়ার্ড হলেও অনেক সময় দেখা যায় যে ফ্রেজই মিলতে পারে, বাট অনেক সময় ইডিয়ম এটা কিন্তু মেলে না, এটা আপনারা জানেন। এনিওয়ে, সো আ ব্ল্যাক শিপ মানে কি? কুলাঙ্গার, বিশ্বাসঘাতক ব্যক্তি, তাই না? তো আমরা বললাম যে দেয়ার আর ব্ল্যাক শিপ ইন এভরি সোসাইটি। প্রতিটা সমাজেই কিন্তু ব্ল্যাক শিপ থাকে, অর্থাৎ কুলাঙ্গার ব্যক্তি বা বিশ্বাসঘাতক এরকম থাকে স্বাভাবিকভাবেই। তো আপনি বলেন দেয়ার আর ব্ল্যাক শিপ ইন এভরি সোসাইটি। প্রতিটা সমাজেই কুলাঙ্গার আছে বা বিশ্বাসঘাতক আছে। আ বোল্ট ফ্রম দ্য ব্লু, এই ফ্রেজটি বাংলা অর্থ হচ্ছে অপ্রত্যাশিত। হঠাৎ কোনো একটা সংবাদ আপনার কাছে এসেছে যেটা আপনি আশা করেননি, কারণে বলা হচ্ছে অপ্রত্যাশিত, অর্থাৎ আনএক্সপেক্টেড। তাহলে ফ্রেজটা হচ্ছে বোল্ট ফ্রম দ্য ব্লু, যার বাংলা অর্থ ধরবেন বিনা মেঘে বজ্রপাত। আমি যদি এইভাবে বাক্যটা বলি খুব সহজে, যে তার বাবার মৃত্যু সংবাদটি আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো, বা মনে হলো ব্যাপারটা, তাহলে তার বাবার মৃত্যু আমার কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো আসলো। The news of his father's death came to me like a bolt from the blue. The news of his father's death came to me like a bolt from the blue. তাহলে bolt from the blue মানে বিনা মেঘে বজ্রপাত বা অপ্রত্যাশিত কোনো কিছু। An apple of discord, an apple of discord, যার বাংলা অর্থ হচ্ছে বিবাদের বিষয়, সমস্যার বিষয়, কলহ বা ঝগড়াঝাটি বা দ্বন্দ্বের বিষয়। দ্বন্দ্বটা কি নিয়ে? এই নিয়ে। ঝগড়াটা কি নিয়ে? এই নিয়ে। সমস্যাটা কি নিয়ে? এটা নিয়ে। এরকম থাকে না, কোনো একটা বিষয় নিয়ে প্রবলেম থাকে, তো সেই সমস্যাটাকেই বলা হয় অ্যান অ্যাপল অফ ডিসকর্ড। তাহলে অ্যান অ্যাপল অফ ডিসকর্ড, যার বাংলা অর্থ বিবাদের বিষয় বা কলহের বিষয়। এবার আপনি বাক্য তৈরি করুন। বিল্ডিংটাই হচ্ছে দুই ভাইয়ের মধ্যে বিবাদের মূল বিষয় বা মূল কারণ, যেটা আপনি বললেন। তাহলে আপনি যদি বলেন যে এই বিল্ডিংটাই দুই ভাইয়ের মধ্যে বিবাদের কারণ, তাহলে আপনি বলবেন দ্য বিল্ডিং ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স। দ্য বিল্ডিং অথবা দিস বিল্ডিং বলতে পারেন, যে এই বিল্ডিংটি, দিস বিল্ডিং ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স। দিস বিল্ডিং ইজ অ্যান অ্যাপল অফ ডিসকর্ড বিটুইন দ্য টু ব্রাদার্স। আ মেইডেন স্পিচ। আ মেইডেন স্পিচ যেটা আমরা খুব কম ব্যবহার করি আসলে। আ মেইডেন স্পিচ, এমনি মেইডেন মানে কিন্তু কুমারী, MIDEN, মেইডেন হতে পারে বা ভার্জিন হতে পারে, আমরা এরকম কুমারী অর্থে ব্যবহার করি, তাই না? আচ্ছা, যারা অবিবাহিত অ্যাকচুয়ালি, ওকে।
বা এটা আপনারা হয়তো বোঝেন, আমি আর অত বিস্তারিত ভেঙে চুরে বলছি না। ওকে, তো মেইডেন এই শব্দটি এই ফ্রেজের মধ্যে ব্যবহার হচ্ছে। এখানে আপনারা বলছেন আ মেইডেন স্পিচ, যার বাংলা অর্থ কিন্তু কুমারী ওই ধরনের কিছু নয়। আপনি বলবেন যে প্রথম বক্তৃতা, তাহলে আ মেইডেন স্পিচ, যার বাংলা অর্থ হচ্ছে প্রথম বক্তৃতা। তাহলে আপনি বললেন যে হিজ মেইডেন স্পিচ ওয়াজ এক্সেলেন্ট অ্যান্ড এফেক্টিভ, তার প্রথম বক্তৃতাটা ছিল বেশ চমৎকার এবং কার্যকরী। তাহলে আপনি বলেন হিজ মেইডেন স্পিচ ওয়াজ এক্সেলেন্ট অ্যান্ড ইফেক্টিভ অ্যান্ড ওপেন সিক্রেট, যার বাংলা অর্থ হচ্ছে উন্মুক্ত রহস্য। মানে রহস্য বলতে কি কোনো গোপনীয় কিছু বোঝায়, কিন্তু আবার সবাই সেটা জানে, মানে গোপন থাকে কিন্তু আবার সবাই জানে। ব্যাপারটা যদি এমনটি হয় যে গোপন অথচ জানা, তাহলে বলবেন অ্যান ওপেন সিক্রেট। তাহলে আমরা যদি এখন এই বাক্যটা বলি, দ্যাট মেনি স্টুডেন্টস স্মোক ইজ অ্যান ওপেন সিক্রেট, অনেক ছাত্রছাত্রী যে ধূমপান করে এটা কিন্তু উন্মুক্ত রহস্য। তার মানে অনেকেই জানে, তারা গোপনে এটা করে, ব্যাপারটা এরকম। তাহলে আপনি কি বললেন, দ্যাট মেনি স্টুডেন্টস স্মোক ইজ অ্যান ওপেন সিক্রেট। অল ইন অল, যার বাংলা অর্থ হচ্ছে সর্বে সর্বা বা প্রধান। পরিবারের একজন প্রধান থাকে, কোনো একটা এলাকার একজন প্রধান থাকে, মানে যিনি প্রধান, মানে মেইন চেয়ার্সে থাকে, তাই না? তাহলে এটাকে বলা হবে অল ইন অল, সর্বে সর্বা প্রধান। আপনি বললেন যে মিস্টার রহমান ইজ অল ইন হিজ ফ্যামিলি, মিস্টার রহমান হচ্ছে তার পরিবারের প্রধান, পরিবারের কর্তা, সর্বে সর্বা। তাহলে মিস্টার রহমান ইজ অল ইন হিজ ফ্যামিলি, মিস্টার রহমান তার পরিবারের প্রধান। অ্যাজ ইউজুয়াল এটাকে আপনারা বলবেন যথারীতি। যথারীতি বলতে প্রতিনিয়ত যেটা ঘটে থাকে বা সিম্পল যেটা হয়েই থাকে সেটাকে আপনারা বলছেন অ্যাজ ইউজুয়াল, তাই আমরা বাংলায় বলছি যথারীতি। আপনি বললেন যে হি অ্যারাইভস লেট অ্যাজ ইউজুয়াল, মানে যথারীতি সে দেরি করেই আসে, মানে সে সময় মতো আসে না, এটা সবারই জানা হয়ে গেছে যে সে আসলে একটু লেটেই আসে। তো এই ক্ষেত্রে আপনি বলছেন যে অ্যাজ ইউজুয়াল হি অ্যারাইভস লেট, যথারীতি সে দেরি করেই আসে। অল দ্য সেম, এই অল দ্য সেমের অর্থ হচ্ছে একই, মানে একই কথা। অল দ্য সেম, যার বাংলা অর্থ একই কথা। এক্ষেত্রে যদি আপনি একটি বাক্য তৈরি করতে চান, তাহলে আপনি এরকম একটা বাক্য বলতে পারেন যে ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ কাম অর নট, ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ কাম অর নট, অর্থাৎ তুমি আসো আর না আসো এটা একই কথা। তাহলে অল দ্য সেম মানে একই কথা। ইট ইজ অল দ্য সেম ওয়েদার ইউ কাম অর নট। অ্যাজ এ রুল, এই ফ্রেজটির অর্থ কিন্তু যে নিয়ম হিসেবে বা নিয়ম নীতি অনুযায়ী, ব্যাপারটা এরকম নয়। অ্যাজ এ রুল মানে হচ্ছে সাধারণত, আপনি ইউজুয়াল যেটা করে থাকেন, তাই না, এরকম কিছু বললেন। তাহলে অ্যাজ এ রুল সাধারণত। আপনি বললেন যে অ্যাজ এ রুল আই গো টু বেড অ্যাট 10, সাধারণত আমি 10টায় ঘুমাতে যাই। কি বললেন যে অ্যাজ এ রুল আই গো টু বেড অ্যাট 10, সাধারণত আমি 10টায় ঘুমাতে যাই। তাহলে অ্যাজ এ রুল মানে সাধারণত, যেটা আপনি করে থাকেন সচরাচর। অ্যাজ ফার অ্যাজ, এটা আপনারা জানেন, এর আগে কোনো একটা টিউটোরিয়ালে হয়তো আমি এই কথাটা বলেছি যে অ্যাজ ফার অ্যাজ মানে হচ্ছে যতদূর। অ্যাজ ফার অ্যাজ মানে কি যতদূর। আপনি বললেন যে আমি যতদূর জানি সে একজন ভালো লোক, সে একজন ভালো ব্যক্তি। তাহলে আপনি বলেন যে অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ এ গুড ম্যান, অ্যাজ ফার অ্যাজ আই নো, আমি যতদূর জানি হি ইজ আ গুড ম্যান, তিনি একজন ভালো ব্যক্তি। অ্যাজ ফার অ্যাজ আই নো হি ইজ এ গুড ম্যান, আমি যতদূর জানি তিনি একজন ভালো ব্যক্তি। অ্যাজ টু, অ্যাজ এর পরে কিন্তু টু বসছে। এবার যে ফ্রেজটি বললাম যে অ্যাজ টু, যার বাংলা অর্থ হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে, অর্থাৎ অ্যাবাউট যেরকম, তাই না? ওকে, তো আপনি বলেন যে অ্যাজ টু, যার বাংলা অর্থ হচ্ছে সম্পর্কে বা সম্বন্ধে। তাহলে আপনি বলেন যে অ্যাজ টু হিজ কোয়ালিফিকেশন, তাহলে মানে কি দাঁড়াচ্ছে তার যোগ্যতা সম্পর্কে। অ্যাজ টু হিজ কোয়ালিফিকেশন আই ডোন্ট নো এনিথিং, আমি আসলে তেমন কিছু জানি না, মানে তার যোগ্যতা সম্পর্কে আমি তেমন কিছু জানি না। এই সম্পর্কে অর্থেই কিন্তু আপনি অ্যাজ টু বলছেন। তাহলে পুরো বাক্যটা দেওয়া হচ্ছে অ্যাজ টু হিজ কোয়ালিফিকেশন আই ডোন্ট নো এনিথিং, তার যোগ্যতা সম্পর্কে আমি কিছু জানি না। অল অ্যালং, এই অল অ্যালং যার বাংলা অর্থ ধরবেন আগাগোড়া। আগাগোড়া বলতে হচ্ছে আগেও যেমনটি ছিল এখনও তেমনটি আছে, ব্যাপারটা এরকম ধরা যেতে পারে। ওকে, তাহলে অল অ্যালং আগাগোড়া, আগাগোড়ার ব্যাপারটা বাংলায় কিন্তু আমি বুঝলাম যে আগে যেমনটি ছিল হয়তো বা এখনও তেমনও আছে, ব্যাপারটা এরকম। তাহলে অল অ্যালং আগাগোড়া। আপনি বললেন হি ইজ অল অ্যালং আ গুড ম্যান, সে আগাগোড়া ভালো ব্যক্তি, মানে আমরা যতদূর জানি ব্যাপারটা তার সম্পর্কে হয়তো আমরা জানি সে আগাগোড়া একজন ভালো মানুষ। তাহলে হি ইজ অল অ্যালং আ গুড ম্যান, হি ইজ অল অ্যালং আ গুড ম্যান, তিনি আগাগোড়া একজন ভালো ব্যক্তি। ফিশ আউট অফ ওয়াটার, ব্যাপারটা শুনে মনে হচ্ছে যে পানির বাইরে মাছ, তাই না? ফিশ আউট অফ ওয়াটার, ফিশ মানে মাছ, আউট বাইরে, ওয়াটার পানি, তাই না? আউট অফ ওয়াটার পানির বাইরে মাছ। আসলে এই ফ্রেজটি দ্বারা ফিশ আউট অফ ওয়াটার, যার বাংলা অর্থ দাঁড়াবে অস্বস্তিকর অবস্থা।
তাহলে আপনি বুঝলেন যে আ ফিশ আউট অফ ওয়াটার এই ফ্রেজটির বাংলা অর্থ অস্বস্তিকর অবস্থা। এবার আপনি যদি বাক্য তৈরি করতে চান তাহলে এরকম একটা বাক্য বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার হিয়ার। অ্যাকচুয়ালি আই ফিল লাইক আ ফিশ আউট অফ ওয়াটার হিয়ার, যার বাংলা অর্থ হচ্ছে আসলে আমি এখানে অস্বস্তিকর অবস্থা বোধ করছি বা অস্বস্তিকর অবস্থার মধ্যে আছি, মানে অবস্থাটা আপনার কাছে স্বস্তিকর লাগছে না। তাহলে পুরো বাক্যটা কি, যে আমি এখানে অস্বস্তিকর অবস্থা বোধ করছি। I feel like a fish out of water here. সো ডিয়ার লার্নার্স, ইতিমধ্যে যে ফ্রেজগুলো আপনাদের সাথে শেয়ার করলাম, আশা করি ফ্রেজগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ছিল এবং আপনাদের অনেকের কিন্তু এই ফ্রেজগুলো জানা আছে, তবে যাদের জানা নেই তারা নতুন করে শিখে নিলেন। আর পাশাপাশি অনেকের ফ্রেজ জানা আছে কিন্তু কিভাবে বাক্যে ব্যবহার করতে হবে সেটা হয়তো জানা নাই, সেক্ষেত্রে আপনি বাক্যে ব্যবহারও শিখে গেলেন বাংলা এবং ইংরেজির সাথে। তো আপনারা চেষ্টা করবেন এইগুলো মনে রাখার, মাঝে মাঝে ব্যবহার করার, আর ব্যবহার করলে মনে থাকে। আর যদি একটা জিনিস শেখার পরে আপনি ব্যবহার না করেন বা সেটা নিয়ে কথা না বলেন, লেখালেখি না করেন, তাহলে কিন্তু আর মনে থাকে না। সো আপনি স্পিকিংয়ে ব্যবহার করতে পারেন এইগুলা, তাহলে সহজে মনে থাকবে। ভোকাবুলারি শেখার মতো, ভোকাবুলারি আপনি যদি শিখতে চান তো অ্যাকচুয়ালি ভোকাবুলারি কি, যে আপনি যদি বলাবলি না করেন বেশি তাহলে ওই ভোকাবুলারিটা আপনি ভুলে যাবেন সহজে। তো এই জিনিসগুলো আপনি একটু খেয়াল রাখবেন। সো আজকের ক্লাসটা আপাতত এখানে শেষ করছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও ক্লাসে আবারও কথা হবে। আমরা প্রতিনিয়ত কিন্তু আমাদের লাইভ সেশনগুলো হয়, বিশেষ করে সন্ধ্যা 7:15-তে। আপনারা সন্ধ্যা 7:15 লাইভ ক্লাসের জন্য প্রস্তুত থাকবেন, লাইভ ক্লাসে জয়েন করবেন, নতুন কিছু শিখবেন ইনশাআল্লাহ। আর পাশাপাশি আমাদের প্রত্যেক দিনের আপলোডেড ভিডিও ক্লাসগুলো অবশ্যই দেখবেন, একটু মিস করবেন না। প্রয়োজনে নোট করবেন, এগুলো ভালো করে শিখুন, প্র্যাকটিক্যালি আপনি ব্যবহার করার চেষ্টা করুন, দেখবেন ধীরে ধীরে আপনার ইংরেজি দক্ষতা বেড়ে যাচ্ছে। তবে এর রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করবেন। অল দ্য বেস্ট, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।